ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের একাদশ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম, মিনারেল রিসোর্সেস। তো এর আগেও আমরা খনিজ সম্পদ নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখানে সব খনিজ সম্পদ নিয়ে আলোচনা করা হবে না। যেমন আগের খনিজ সম্পদগুলোতে সাধারণত ধাতু এবং অধাতুগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। ধাতু নিষ্কাশন, আয়রন, তারপর অ্যালুমিনিয়াম, এগুলোর কথা বলা হয়েছিল, ক্যালসিয়াম, ওগুলো ছিল কি খনিজ সম্পদ ছিল। কিন্তু আজকে যে খনিজ সম্পদ, এই অধ্যায়ে যে খনিজ সম্পদগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ যেগুলো জীবদেহ শত শত বছর বা হাজার হাজার বছর ধরে মাটির নিচে থাকার ফলে প্রেসার এবং অন্যান্য কারণে রূপান্তরিত হয়ে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সেই জীবাশ্ম যে আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল, এগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। লাইফ ফসিল নিয়েও আলোচনা করা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা শুরু করি। এই পৃথিবীর বয়স প্রায় 4.54 বিলিয়ন বছর। তাহলে এটা মাথায় রাখতে হবে, কত? 4.54 বিলিয়ন বছর। এটা অনেক বেশি, 100 কোটিতে 1 বিলিয়ন। আজকে পৃথিবীকে যেমন দেখছো, অনেক অনেক বছর আগে পৃথিবী এরূপ ছিল না। আজ থেকে 500 বা 600 মিলিয়ন বছর আগে, ওখানে কিন্তু বিলিয়নের কথা বলছে, এটা হচ্ছে মিলিয়ন। 500 বা 600 মিলিয়ন বছর আগে এই পৃথিবী ছিল ঘন বন জঙ্গল, উঁচু নিচু জলাভূমি আর সাগর মহাসাগরে পরিপূর্ণ। মানে এরকম উঁচু তোমার ছিল না, এই সমতল ভূমি এত বেশি ছিল না যেখানে মানুষ বসবাস করতে পারত। প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংসপ্রাপ্ত মৃত প্রাণী, উদ্ভিদ, শৈবাল ছত্রাক নিচু এলাকাগুলোতে জমা হয়ে পড়েছিল, ঠিক আছে। তার মানে তার আগেও এখানে প্রাণী ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে এই জিনিসগুলো এরকম হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংসপ্রাপ্ত মৃত যে প্রাণীগুলো ছিল, উদ্ভিদ, শৈবাল ছত্রাক নিচু এলাকাগুলোতে কি ছিল, জমা পড়ছিল। তার উপর পড়তে থাকলো পলির আস্তরণ। তাহলে পলির আস্তরণ মানে কি? এই যে জলাভূমিতে যেহেতু পড়ছে, এর উপর কি নদী প্রবাহিত হয়েছে, বৃষ্টির পানি বা অন্যান্য পানি, সাগর মহাসাগরের স্রোত, সবকিছু মিলে আস্তে 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 এর উপর কি পলি পড়া শুরু করছে, ঠিক আছে। এভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে এ সকল উদ্ভিদ আর প্রাণীর দেহাবশেষের উপর হাজার হাজার ফুট মাটি বিভিন্ন শিলার আস্তরণ হয়ে গেল। তাহলে ওরা ছিল কি, অনেক নিচু জায়গায় ছিল। ওই জায়গায় কি হয়ে গেছে, সমভূমি হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে, অন্য জায়গায় নিচু হয়ে গেছে। মানে পৃথিবীর ভূমিরূপ তো এরকম পরিবর্তন হতেই আছে। উচ্চ তাপমাত্রা মিলিয়ন মিলিয়ন বছর ধরে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হলো। এদেরকে জীবাশ্ম জ্বালানি বলে। অর্থাৎ যে জ্বালানিগুলো তোমার হাজার হাজার বছর আগের উদ্ভিদ এবং প্রাণী দেহ পরিবর্তিত হয়, ভৌত এবং রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যে জ্বালানিতে পরিণত হয়েছে। কোনগুলো? প্রাণী দেহ বা জীবদেহ। কয়লার মূল উপাদান হলো কার্বন, আর পেট্রোলিয়ামের মূল উপাদান হলো শুধু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা সৃষ্ট যৌগ হাইড্রোকার্বন। তাহলে কয়লার উপাদান হচ্ছে শুধুই কার্বন। কয়লার উপাদান কি? কার্বন। আর পেট্রোলিয়ামের উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যৌগ হাইড্রোকার্বন, ঠিক আছে। কার্বন, তাহলে পেট্রোলিয়ামে শুধু কি আছে? কার্বন এবং হাইড্রোজেন, এটাকে একসাথে বলা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো জৈব যৌগ। অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড সহ আরও যে সকল জৈব যৌগ আছে তারা মূলত হাইড্রোকার্বন থেকেই সৃষ্ট। তাহলে যত ধরনের জৈব যৌগ আছে সবগুলোর বেসিকটা হচ্ছে কি হাইড্রোকার্বন। এগুলো নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে, ঠিক আছে। তাহলে জীবাশ্ম জ্বালানিগুলো কিভাবে তৈরি হয়েছে সেটা যদি আমরা একটুখানি দেখাইতে চাই, তাহলে 500 থেকে 600 মিলিয়ন বছর আগে তোমার এইরকম মনে করো পৃথিবী কোথাও উঁচু, এখনো তো পৃথিবী কোথাও উঁচু আছে, কোথাও নিচু আছে। কোনো কারণে মনে করো পৃথিবীতে যদি অনেক বড় একটা কি হয়, ভয়াবহ ভূমিকম্প বা কিছু একটা হয়, মনে করো বাংলাদেশটা কি হয়ে গেল, সমুদ্রের নিচে ডুবে গেল বা কিছু একটা হইলো, এরকম ভূমিকম্প বা জলোচ্ছ্বাস হলে তো এরকম হইতেই পারে। যদি ডুবে যায় তাহলে বাংলাদেশটা যখন ডুবে যাবে তখন অর্থাৎ বাংলাদেশের হবেটা কি, বাংলাদেশটা এই পুরো ভূমিটা কি হয়ে যাবে, এই কারণ নিচু হয়ে যাবে, ঠিক আছে। ফলে এখানে পানিতে কি হয়ে যাবে, ডুবে যাবে, ঠিক আছে। এবং বাংলাদেশে যত মানুষ, আল্লাহ না করুক আর কি, যত মানুষ, গাছপালা, প্রাণী আছে সব এইখানে কি হবে, মরে পড়ে থাকবে, ঠিক আছে।
এবং এটা সমুদ্রের নিচে চলে গেল মনে করো। এরপর কি হবে, আবার প্রাকৃতিক ঘটনা তো প্রতিনিয়ত হতেই আছে। বাংলাদেশ যেরকম একটা সময় কি ছিল, এরকম ছিল না, এটা সমুদ্রের নিচেই ছিল। এটা কি হয়ে গেছে, তোমার সমুদ্রের উপরে উঠছে। কিভাবে উঠছে, এখন মনে করো আশেপাশের নদী সব কিছু থেকে কি হলো, কোনোভাবে পলি মাটি এখানে এসে জমা হইতে থাকলো। জমা হইতে 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 এটা কি হয়ে গেল, অনেক উঁচু হয়ে গেল, আবার সমভূমি হয়ে গেল। এরপর কি হলো, এই যে যখন পলি মাটি জমতেছে 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 জমতেছে, আবার পলি মাটি যদি এখানে জমে, তাহলে এই যে এখানে মৃত দেহগুলো আছে, সেটা জীব হোক, উদ্ভিদ হোক, প্রাণী হোক, যেটা হোক না কেন, এই যে পলিমাটির প্রচন্ড চাপ এবং নিচে একটু তাপমাত্রাও বেশি বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক ইয়ার কারণে এগুলো কি হবে, আস্তে 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 হাজার হাজার বছর পর এই মৃতদেহগুলো কি হয়ে যাবে, তেল বা পেট্রোলিয়াম বা অন্যান্য কয়লা এগুলোতে পরিণত হবে। ঠিক আছে, তো এই ঘটনাটা ওই কয়েক হাজার বা লক্ষ বছর আগে এই সেম ঘটনাটাই ঘটেছিল, যখন বলা হয় যে তোমার ডাইনোসররা ছিল। যাই হোক, এগুলো কতটুকু সত্য কতটুকু গল্প কাহিনী আমরা জানি না, ডাইনোসরের গল্প। বাট এই যে এই খনিতে পাওয়া যে খনিজ জীবাশ্ম জ্বালানিগুলো আছে, সেগুলোর পিছনের গল্প কিন্তু এইরকমই, যে হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন জায়গায় তো আমরা জানি যে বড় বড় ভূমিকম্প, জলোচ্ছ্বাস হয়ে বিভিন্ন এলাকা সমুদ্রের নিচে ডুবে গেছে। এটা তো সত্য কথা। ইভেন সমুদ্রের এরকম হয়তো যে মনে করো এটা বিশাল সমুদ্র, এখানে কিন্তু একটা দ্বীপ, এখানে একটা কি আছে, বড় একটা দ্বীপ তৈরি হয়েছে। সমুদ্রে এরকম দ্বীপ তৈরি হয় না, হয়। এই দ্বীপ কিন্তু কখনো বিশাল বড় দ্বীপ, কিন্তু এটা মনে করো আঁকতে ছোট হইলো, এখানে গাছপালা থাকে, প্রাণী থাকে, অনেক কিছু থাকে। এই দ্বীপটাও কিন্তু একটা সময় কি হয়ে যায়, মাটির নিচে ডুবে যায়। যখন মাটির নিচে ডুবে যায়, তাহলে এই যে সমস্ত উদ্ভিদ প্রাণীর দেহ, এগুলো সব কি হলো, নিচে চলে গেল। এরপর আবার কি হয়, দ্বীপ তৈরি হয়, আবার পলি মাটি জমে। এটা আবার এই যে নিচে এগুলো জমা পড়ে থাকলো, এগুলো কি হয়, ওই যে চাপে তাপে এগুলো ওই যে জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়। এই প্রসেসটা এখনো চলমান। তো এই হিসাবে তো আমরা অনেক সময় বলি যে জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে, কিন্তু জীবাশ্ম জ্বালানি শেষ হবে কেন? লক্ষ বছর আগে যেগুলো ডুবে গেছে সেগুলো এখন জ্বালানি হিসেবে পাইছি, কিন্তু যেগুলো 1000 বছর আগে সমুদ্রের নিচে ডুবে গেছে সেগুলো তো আরো 10 বছর, 10,000 বছর পর কি হবে, জীবাশ্ম জ্বালানিতে পরিণত হবে, তাই না? ওকে, যাই হোক, মানে এখন পর্যন্ত যেগুলো আবিষ্কার হয়েছে, মানুষ তো মানে এখানে একটা জায়গা আছে, জায়গাটাতে শেষের কথা কেন বলা হচ্ছে ভালো করে দেখো। ওগুলো তৈরি হতে সময় লাগে কত, লক্ষ লক্ষ বছর সময় লাগে। তৈরি হতে কত সময় লাগে, লক্ষ লক্ষ বছর সময় লাগে। দেখো, পেট্রোলিয়াম আবিষ্কার হয়েছে কত, 1700-1800 সালে। ধরে নেই যে, ধরে নেই তর্কের ক্ষেত্রে, আমি এক্সাক্ট সালটা বলতে পারতেছি না, মনে করো যে 1500 শতাব্দীতে কি হয়েছে, পেট্রোলিয়াম আবিষ্কার হয়েছে, তেল মাটি থেকে মানে উত্তোলন করা শুরু করেছে, মূলত শিল্প বিপ্লবের আশেপাশের সময়ে। ঠিক আছে, সেটা 1500 শতাব্দীর পরেই হবে। ঠিক আছে, 1600-1700 শতাব্দীর দিকে। ঠিক আছে, এখন এই মাত্র প্রথম 1500 সাল থেকে আজকে 2000, কত, 500 বছর, তাই না? 2000 থেকে 1500, 500 বছর, 2025 আছে, 525। তো 525 বছরে মানুষ কি করে ফেলেছে, যত খনিজ তেল জমা আছে এই মাত্র 500 বছরেই দেখা গেছে তার একটা বড় অংশ কি করে ফেলছে, ব্যবহার করে ফেলেছে। অথচ এই খনিজ তেলগুলো তৈরি হতে সময় লেগেছে কত, লক্ষ লক্ষ বছর। তার মানে একটা জিনিসের তৈরি হওয়ার হার আর এটাকে ধ্বংস করার হার যদি কি হয়, তৈরি হয় ধীরে ধীরে, তৈরি হচ্ছে এরকম ধীরে ধীরে, ঠিক আছে, আর ধ্বংস করতেছে কিভাবে, এইভাবে। তাহলে হ্যাঁ, আমরা বলতে পারতেছি যে এখন যে মৃতদেহগুলো সমুদ্রের নিচে যাচ্ছে, ডেফিনেটলি তো যাচ্ছে, সেগুলো থেকে হবেও একটা সময় কি জীবাশ্ম জ্বালানি তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার হার এবং ব্যবহার করার হার তো এইরকম, ব্যবহার করতেছে জাস্ট এরকম খাড়া কার্ভ, আর তৈরি হচ্ছে কত। তাহলে দেখো তৈরি হইতে কত সময় লাগলো, ঠিক আছে, লক্ষ লক্ষ বছর। আর আর নষ্ট হইলো কত, এই যে দেখো খাড়া হবে, মাত্র এইটুক সময়ে কি করলো, লক্ষ লক্ষ বছরের তুলনায় কিন্তু আমি যে গ্রাফটা এঁকেছি সেটা অনেকটা এইরকমই দেখাবে, তাই না? তৈরি হয়েছে এত সময় ধরে, আর সেটাকে আমরা ব্যবহার করতেছি কত, এতটুক সময়ে, সেক্ষেত্রে তো শেষ হয়ে যাবেই, তাই না? একটা জিনিস তৈরি হওয়ার চেয়ে যদি ব্যবহারের হার বেশি হয়, তাহলে একটা সময় সেটা অবশ্যই অবশ্যই কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তো অনেক সময় ভাবতেই পারো এগুলো তো তৈরি হচ্ছেই, হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি আবার তৈরি হচ্ছে,
এবং জীবদেহগুলো তো এখনো কি মাটির নিচে বিভিন্ন অকারেন্সের কারণে যাচ্ছে, বাট এখানে তৈরি হওয়ার হার এবং ব্যবহারের হার ডিফারেন্সটা অনেক বেশি। ঠিক আছে, ওকে, যাই হোক আমরা তাহলে মেইন আলোচনায় চলে যাই। এবার হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। তাহলে জীবাশ্ম হচ্ছে কি, এখন এই কিছুদিন আগেই মনে করো কেউ অর্থাৎ কবরস্থানে যে লাশগুলো আছে সেই লাশগুলো কিন্তু জীবাশ্ম না। কেন জীবাশ্ম না? তার কারণ সেগুলো বহু প্রাচীনকালের না, এগুলো রিসেন্ট, এগুলো হচ্ছে কি কয়েক বছর আগের, 10 বছর 20 বছর বা 50 বছর 100 বছরের। কিন্তু এখানে বহু প্রাচীন, কমপক্ষে এখানে হাজার লক্ষ বছর হইতে হবে। বা হইতে পারে যে একটা কবরস্থান ছিল একটা দেশের, বিশাল বড় কবরস্থান, সেখানে লক্ষ লক্ষ মানুষকে কি করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। হ্যাঁ, মনে করো ঢাকার আজিমপুর যে কবরস্থান আছে, এটা কিন্তু বিশাল বড় কবরস্থান, এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কি করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। হ্যাঁ, এটা 1000 2000 1 লক্ষ বছর পর ওই কবরের যে মানুষগুলো আছে সেগুলো কি হইতে পারে, জীবাশ্ম জ্বালানিতে পরিণত হইলেও হতে পারে, তখন সেগুলোকে জীবাশ্ম বলা যাবে। ঠিক আছে, কিন্তু এই 50 100 বছর এগুলো হলে জীবাশ্ম আমরা বলবো না। তাহলে জীবাশ্ম হওয়ার শর্ত হচ্ছে এখানে বহু প্রাচীনকাল হইতে হবে, অর্থাৎ এখানে কয়েক হাজার লক্ষ বছর হওয়া লাগবে। ঠিক আছে, এবং সেগুলো পরিবর্তিত রূপ হইতে হবে, এগুলো রাসায়নিক বিক্রিয়া ভৌত বিক্রিয়া হওয়ার ফলে, এবং এদের ফরম্যাটগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায়, তাকে বলা হয় জীবাশ্ম। শত শত মিলিয়ন বছর আগের, এই দেখো শত শত মিলিয়ন বছর হইতে হবে, মানে শুধু 1 লক্ষ 2 লক্ষ না, কয়েক লক্ষ 100 লক্ষ আগের প্রাণী এবং উদ্ভিদ দেহের ধ্বংসাবশেষ জীবাশ্ম রূপে পাওয়া গেছে। ঠিক আছে, জীবাশ্ম রূপে পাওয়া গেছে ধ্বংসাবশেষ। কিছু আছে পরিবর্তন হয়ে গেছে, যেমন কয়লা হিসাবে, পেট্রোল হিসাবে, আর কিছু আছে হুবহু কি তাদের ফরম্যাট গুলো ওই রকমই আছে, দেহের ফরম্যাটটা কি ওই রকমই আছে, কিন্তু উপাদানগুলো পরিবর্তন হয়ে গেছে। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো জীবাশ্ম রূপে মাটির নিচ থেকে পাওয়া যায়, তাই কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। তাহলে জীবাশ্ম জ্বালানি কেন বলে? তখন এগুলা শত শত মিলিয়ন বছর আগের উদ্ভিদ জীবদেহ থেকেই পাওয়া, মৃত জীবদেহ থেকেই প্রাপ্ত। ঠিক আছে, শত শত মিলিয়ন বছর আগে এই পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় ছিল যখন এই পৃথিবী জুড়ে ছিল ঘন বন জঙ্গল, নিচু জলাভূমি আর সমুদ্র। সেখানে ছিল জলজ উদ্ভিদ, ফাইটোপ্লাঙ্কটন, পানিতে বসবাসকারী এক ধরনের শৈবাল, এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। জুওপ্লাঙ্কটন হচ্ছে পানিতে বসবাসকারী ছোট ছোট প্রাণী। এবং বিভিন্ন সময় বড় বড় প্রাকৃতিক বিপর্যয়ে এই ধরনের উদ্ভিদ প্রাণী মাটি চাপা পড়ে যায়, যেটা এখনো হয়। সময়ের বিবর্তনে তার উপর আরো মাটি পড়ে, ধীরে ধীরে এগুলো মাটির গভীর থেকে গভীরে চলে যেতে থাকে, ফলে এর উপর চাপ ও তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, মাটির নিচের তাপমাত্রা আমরা জানি বেশি, একটা নির্দিষ্ট ইয়াতে তাপমাত্রা কম, আমরা একটুখানি মাটি যদি খুঁড়ি দেখা যাচ্ছে বায়ুমণ্ডলের তাপমাত্রা আছে, সেখানকার তাপমাত্রা কম, ঠান্ডা অনুভব হয়, আমরা জানি মাটির ঘর ঠান্ডা, বা মাটির গর্ত গেলে সেটাও ঠান্ডা লাগে। বাট যদি আরো নিচে যাই তখন কিন্তু আমরা জানি ভূপৃষ্ঠের যে নিচের লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো আসলে কি বেশ উত্তপ্ত। তো বায়ুর অনুপস্থিতিতে এগুলোর ক্ষয় এবং রাসায়নিক পরিবর্তন হতে থাকে। শত শত মিলিয়ন বছর ধরে চাপ এবং রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্র উদ্ভিদ এবং প্রাণী পর্যন্ত সকল ধরনের উদ্ভিদ ও প্রাণী থেকে জীবাশ্ম জ্বালানির সৃষ্টি হয়েছে। জীবাশ্ম মানে আছে ওই জীবদেহের অবশিষ্টাংশ, এবং সেটা এবং শত শত বছর পর, হাজার বছর পর, মানে লক্ষ বছর পর বড় বড় উদ্ভিদ থেকে কয়লা, আর ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং মৃত প্রাণীর দেহাবশেষ থেকে পেট্রোলিয়ামের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তৈরি হয়েছে, হতে পারে, দেখো এমসিকিউ হতে পারে, সেটা হচ্ছে যে বড় বড় উদ্ভিদ এবং প্রাণী থেকে কয়লা, ঠিক আছে, কয়লা আসছে থেকে বড় বড় উদ্ভিদ থেকে, আর ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং মৃত প্রাণী থেকে, ঠিক আছে, উদ্ভিদ থেকে আসছে কয়লা, উদ্ভিদের দেহ থেকে আসছে কয়লা, আর ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং প্রাণীর দেহ থেকে আসছে দেহাবশেষ পেট্রোলিয়াম। ঠিক আছে, ফাইটোপ্লাঙ্কটন যদিও উদ্ভিদ শৈবাল, এগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ,
তো সেই ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন এবং প্রাণী থেকে আসছে পেট্রোলিয়াম, আর উদ্ভিদ থেকে আসছে কয়লা। এই পরিবর্তন অব্যাহত থাকায় পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হয়ে গ্যাস সৃষ্টি হয়েছে। তাহলে পেট্রোলিয়াম থেকে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আগে পেট্রোলিয়াম তৈরি হয়েছে, তারপর হয়েছে গ্যাস। তার মানে যেখানে গ্যাস আছে তার মানে বুঝতে হবে ওখানকার ধ্বংসটা আরো আগে সৃষ্টি হয়েছে। তার মানে বাংলাদেশে কিন্তু গ্যাস পাওয়া যায়। তার মানে বাংলাদেশের এইখানে যে নিম্ন জলাভূমিটা ছিল সেটা কি আরো অন্য অন্য জায়গার আগে, মানে তার মানে বোঝা যাচ্ছে যে সৌদি আরবে কি হয়, পেট্রোলিয়াম পাওয়া যায়, আর বাংলাদেশে বেশি পাওয়া যায় গ্যাস, তাই না? বাংলাদেশে কি পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, আর সৌদি আরবে কি পাওয়া যায়, পেট্রোলিয়াম পাওয়া যায়। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে জলাভূমিটা আছে এইটা কি হয়েছে, আগে সমুদ্রের নিচে চলে গেছে বা মাটির নিচে চলে গেছে। আর আর সৌদি আরবের ওই এলাকাগুলো, মধ্যপ্রাচ্যের ওই এলাকাগুলো ধ্বংস হইতে গিয়ে একটুখানি পরে। জাস্ট এটা আমার মানে এইসব এখান থেকে মনে হচ্ছে আর কি, দেখ এটা তো কোনো রিসার্চ থেকে আমি বলতেছি না। তো তার কারণ ওখানে পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম আর এখানে গ্যাস। তার কারণ পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়াম তৈরি হয় আগে, তো সেই পেট্রোলিয়াম আরো পরিবর্তিত হইতে হইতে একটা সময় কি হয়, গ্যাস তৈরি হয়। তার মানে যেখানে গ্যাস তৈরি হয় সেখানে সেই জায়গাটা আরো আগে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ঠিক আছে। ওকে, তো আল্লাহর গজব বাংলাদেশে আগে আসছিল। যাই হোক, ওইভাবে নিও না বিষয়গুলা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগই আল্লাহর গজব হিসেবে দেখে। আচ্ছা যাই হোক, বাদ দাও, দর্শন তত্ত্বে না যাই। তো তাই কোথাও কোথাও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস একসাথেই থাকে। এই জন্য পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস একসাথে থাকে। কেন? তার কারণ কিছু পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে পেট্রোলিয়ামও পাওয়া যায় কিন্তু গ্যাস পাওয়া যায় বেশি। তার মানে বাংলাদেশের পেট্রোলিয়ামগুলো আগেই কি হয়ে গেছে, গ্যাসে পরিণত হয়ে গেছে। এই জন্য পেট্রোলিয়াম খুব কম পাওয়া যায়। আর সৌদি আরবের ওই তোমার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পেট্রোলিয়াম বেশি পাওয়া যায়, গ্যাস কম পাওয়া যায়। তার মানে ওখানকার যে ওখানকে আগে পেট্রোলিয়াম তৈরি হয়েছে, গ্যাস তৈরি হওয়ার সুযোগ এখনো পায় নাই, মানে ওখানে টাইম ডিফারেন্সটা কম হয়ে গেছে। তো বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। তো বাংলাদেশে মেইনলি গ্যাস পাওয়া যায়। তো জীবাশ্ম জ্বালানির মূল উৎস জীবদেহ, তাই এই সকল জ্বালানির মূল উপাদান হচ্ছে কার্বন এবং কার্বনের যৌগ। তখন আমরা জানি যে কার্বনের যৌগগুলোকে জৈব যৌগ বলা হয়, আর জৈব যৌগে মেইনলি উপাদান হিসেবে থাকে কার্বন এবং হাইড্রোজেন, অক্সিজেন বা অন্যান্য কিছু, কিন্তু মেইন উপাদান হচ্ছে কার্বন, আর সেকেন্ড মেইন হচ্ছে হাইড্রোজেন, আর এটার সাথে সাথে আরো কিছু থাকে। ওকে, এরপর প্রাকৃতিক গ্যাস জিনিসটা কি? তো সাধারণত প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপাদানের অনুপাত তার প্রাকৃতিক উৎসের ভিত্তিতে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে উৎসের উপর নির্ভর করে গ্যাসগুলোতে কোন উপাদান থাকবে, সেটা মিথেন হবে, ইথেন হবে নাকি বিউটেন, অনেক ধরনের প্রাকৃতিক গ্যাস আছে, ঠিক আছে। তো প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসের মেইন উপাদান হচ্ছে মিথেন 80%। তো বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় সেটাতে প্রায় 100%-এর কাছাকাছি কি থাকে, মিথেন থাকে। এই জন্য বাংলাদেশের গ্যাস এত ভালো, এর কোনো ধরনের রিফাইন ছাড়াই এটাকে কি করা যায়, ইউজ করা যায়। এটা একটা আশীর্বাদ বাংলাদেশের জন্য, ঠিক আছে। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে 7%, প্রোপেন থাকে 6%, বিউটেন এবং আইসোবিউটেন 4%, পেন্টেন থাকে 3%। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে 95 থেকে 99% মিথেন থাকে। এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা, এটা মাথায় রাখবা, ঠিক আছে। অনেক সময় গড়ে 98% বলা হয়, কি বলা হয়, অ্যাভারেজে বলা হয় 98%। সেক্ষেত্রে এমসিকিউতে যদি 98% থাকে তাহলে সেটা দাগাবা। পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও তাদের পৃথকীকরণ। এখন পেট্রোলিয়ামে তো সাধারণত পেট্রোলিয়ামে গ্যাসের কথা গেল, পেট্রোলিয়ামে অনেক ধরনের উপাদান একসাথে মিশ্রিত থাকে। পেট্রোলিয়াম মূলত একটা মিশ্রণ, ঠিক আছে, একটা মিশ্রণ। তো পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলা স্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। তবে আগে পেট্রোলিয়ামগুলো গ্যাস তৈরি হয়, এটা আস্তে আস্তে উপরের দিকে এসে জমা হয় পেট্রোলিয়াম থেকে, ঠিক আছে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে আসতে সাহায্য করে, ঠিক আছে। কারণ এই গ্যাসগুলো উপরে উঠে আসে, গ্যাসের সাথে সাথে পেট্রোলিয়ামও উপরে উঠে আসে, ঠিক আছে। তো যাই হোক, তো শিলা স্তরের মধ্যে পেট্রোলিয়ামের সাথে এই প্রাকৃতিক গ্যাসগুলো আর কি পেট্রোলিয়ামের উপর চাপ প্রয়োগ করে চতুর্দিক থেকে, যে গ্যাস যেহেতু, তো সেই চাপে পেট্রোলিয়াম উপরে উঠে আসে।
যে পেট্রোলিয়াম খনি থেকে, তাহলে কি হলো, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায়, যে যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত অয়েল বলা হয়, অর্থাৎ ক্রুড অয়েল বলে বা পেট্রোলিয়াম বলে। মানে পেট্রোলিয়ামটা হচ্ছে সরাসরি খনি থেকে পাওয়া, এটাকে পরিশোধন করে তারপর ব্যবহার উপযোগী করতে হয়, তাহলে পেট্রোলিয়ামকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলও বলে। এই অপরিশোধিত তেল হচ্ছে অস্বচ্ছ, এতে কখনো কখনো সালফারের কিছু কিছু যৌগ থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। সালফারের যৌগগুলো দুর্গন্ধ করে, ডিম পচে গেলে সেখানে সালফার ডাই অক্সাইড তৈরি হয়, মানে সালফারের অক্সাইড তৈরি হয়, যেন এত গন্ধ করে, সালফার গ্যাস তৈরি হয়। তো এই পেট্রোলিয়াম মূলত, সালফার তো গ্যাস না, সালফারের গ্যাস। তো পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ এবং সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলটা সরাসরি ব্যবহার করা যায় না, এখানে অনেকগুলো হাইড্রোকার্বন একসাথে মিশ্রিত থাকে। এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। তাহলে এটাকে প্রচন্ড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এবং যে তাপমাত্রা যেটা গলে ওইভাবে আস্তে আস্তে কি হয়, গলনাঙ্কের উপর ভিত্তি করে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আলাদা হয়ে যায়। এখানে প্রসেসটা দেখানো আছে। আংশিক পাতনও হলো এক ধরনের পাতন, এটাও আংশিক পাতন, এটাও এক ধরনের পাতন। আংশিক, এখানে কি করা হয়, বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে, কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত থাকে। নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি এবং যে অংশ যত উপরে তার তাপমাত্রা তত কম। এই যে এখানে তোমরা একটা ছবি দেখতে পাইতেছ, এটাকে যে আমি একটু ছোট করি স্ক্রিনটাকে, এখানে দেখো। তো এইখানে দেখো, এইটা হচ্ছে একটা চেম্বার। এই চেম্বারে কি করা হচ্ছে, অপরিশোধিত পেট্রোলিয়াম এই দিক দিয়ে এখানে প্রবেশ করানো আছে। আর এখানে অনেকগুলো ছোট ছোট চেম্বার আছে, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। তো নিচের চেম্বারের তাপমাত্রা সবচেয়ে বেশি, তার উপরেটা আরো বেশি, তারপর আরো বেশি, সরি তাপমাত্রা আস্তে আস্তে কমে গেছে। নিচেরটা তাপমাত্রা সবচেয়ে বেশি, এরকম করে বেশি হইতে উপরে তাপমাত্রা মাত্র কয় ডিগ্রি, 20 ডিগ্রি মাত্র। ঠিক আছে, তো এইরকম করে, তো ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়, তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠবে। যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যায়। তাহলে এগুলোকে প্রথমে কি করা হয়, প্রচন্ড উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করে এগুলোকে কি করা হয়, গলানো হয়। ঠিক আছে, এবং এগুলো উপরে উঠতে থাকে, এগুলো আস্তে আস্তে কি হয়, উপরে উঠতে থাকে। যত উপরে ওঠে তাদের কি হয়, তোমার গলনাঙ্ক অনুযায়ী এরা কি হয়, ভিন্ন ভিন্ন, যার স্ফুটনাঙ্ক এখানে, যার স্ফুটনাঙ্ক মনে করো এইটা, সে এই জায়গায় কি হয়, তরলে পরিণত হয়। যার স্ফুটনাঙ্ক আরো কম, সে এখানে তরলে পরিণত হয়। যার স্ফুটনাঙ্ক আরো কম, সে এখানে তরলে পরিণত হয়। যার স্ফুটনাঙ্ক আরো কম, সে এখানে তরলে পরিণত হয়। অর্থাৎ বিভিন্ন গ্যাস উপরে উঠতে থাকে, উঠতে উঠতে যার বিভিন্ন চেম্বার, যার যেখানে, এগুলো গ্যাস হিসেবে, মানে এগুলো দিয়ে শুধু গ্যাস বের হতে পারে, কিন্তু তরলটা নিচে নামতে পারে না, এরকমই সিস্টেম করা আছে। তাহলে গ্যাসগুলো আস্তে আস্তে উপরে উঠবে। তাহলে এখানে যার গলনাঙ্ক, সে এখানেই তরলে পরিণত হবে, তরলে পরিণত হয়ে এদিকে বের হবে। বাকিগুলো আরো উপরে উঠবে। যার গলনাঙ্ক 270, সে এখানে তরলে পরিণত হয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, বাকিটা গ্যাস আরো উপরে যাবে। যার গলনাঙ্ক এটা, সে এখানে তরল হয়ে নিচে নামবে, আরো বাকিগুলো আরো উপরে উঠবে, যায় এরকম করে 20-70 ডিগ্রি করে গ্যাস হিসেবে শেষ পর্যন্ত 20 ডিগ্রিতে পেট্রোলিয়াম যেটা গ্যাস থাকবে, যার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, সে কি করবে, গ্যাস হিসেবে এদিক দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, এইভাবে এটাকেই বলা হচ্ছে আংশিক পাতন, অর্থাৎ সম্পূর্ণ সবগুলোই একসাথে পাতিত হচ্ছে না, অল্প 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 অংশে অংশে পতিত হচ্ছে, অংশে অংশে কি হচ্ছে, তোমার পাতন হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আংশিক পাতন। ঠিক আছে, তবে এইখানে তোমাদের জন্য এই অধ্যায় থেকে সৃজনশীল আসে না, তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে এখানকার এমসিকিউ গুলো, অর্থাৎ কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কে পাতিত হয়। ঠিক আছে, যেমন বিটুমিন সবার নিচে যেটা থাকে, এর গলনাঙ্ক সবচেয়ে বেশি, এইটা বিটুমিন 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিএইচ হিসাবে এখানেই থেকে যায়। ঠিক আছে, জেলি আকারে। ঠিক আছে, 340 ডিগ্রি। তার উপরে থাকে জ্বালানি তেল হচ্ছে 340 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর লুব্রিকেটিং, তারপর ডিজেল, এই যে ডিজেলটা হচ্ছে 270, কেরোসিন হচ্ছে 170,
ন্যাপথা হচ্ছে 120, আর গ্যাসোলিন বা পেট্রোল যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা মাথায় রাখবা। গ্যাসোলিন বা পেট্রোল যেটা 70 ডিগ্রি, আর পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে 20 ডিগ্রি। তো এটা, আর বিটুমিন হচ্ছে 340। বিটুমিন এবং জ্বালানি তেল একই। তো এইভাবে কি করবা তোমরা মাথায় রাখবে। না, এখানে বিটুমিন জ্বালানি তেল না, এখানে বিটুমিনটা প্রথমে আলাদা হয়, বাকিগুলো উপরের গুলো সব জ্বালানি তেল, এই জন্য জ্বালানি তেল বলছে। ঠিক আছে, তো এইভাবে বিভিন্ন জিনিস বিভিন্ন অংশে তোমার পাতিত হয়, এই জন্য বলা যায় আংশিক পাতন। পেট্রোলিয়ামের বিভিন্ন হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। ঠিক আছে, পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এদেরকে এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন। আগেই বলা হয়েছে অপরিশোধিত তেল ব্যবহারের উপযোগী নয়, কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয় তবে এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম এবং পিস প্রভৃতি অংশে বিভক্ত হয়ে যায়, যা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আংশিক পাতন কলাম থেকে প্রাপ্ত বিভিন্ন অংশের নাম, বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক, বিভিন্ন অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা এবং তাদের ব্যবহার নিচে বর্ণনা করা হলো। প্রথমে আছে পেট্রোলিয়াম গ্যাস, সবার উপরে থাকে এটা। তাহলে 0 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এদের তোমার স্ফুটনাঙ্ক। খুব অল্পেই এরা কি হয়, অল্প তাপমাত্রাতে এরা গ্যাস হয়ে যায়। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুসংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। তাহলে পেট্রোলিয়ামে 1 থেকে 4, অর্থাৎ মিথেন থেকে বিউটেন পর্যন্ত। তাহলে এটা হবে কি, মিথেন থেকে বিউটেন পর্যন্ত। মিথেন থেকে বিউটেন। মিথেনের সংকেত আছে CH4 আর বিউটেনের সংকেত আছে C4H10, এরকম। ঠিক আছে, ওকে। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। তাহলে পেট্রোলিয়াম গ্যাস কয় ভাগ থাকে? শতকরা 2 ভাগ থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয়, একে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। এলপিজি এটা হচ্ছে তোমার কি, রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এটা মাত্র 2% থাকে, 1 থেকে 4 পর্যন্ত কার্বনগুলো হচ্ছে তোমার এটা, আর তাপমাত্রা আছে স্ফুটনাঙ্ক আছে 0 থেকে 20। এরপর হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল, যেটা সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, মানে ইয়ার জ্বালানি আর কি, যানবাহনের জ্বালানি। ওটাও জ্বালানি, ওটা গ্যাস হচ্ছে রান্নার জ্বালানি, আর এটা হচ্ছে ওটাও আবার মানে দুইটাই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো পেট্রোল হচ্ছে তরল জ্বালানি, ওটা হচ্ছে গ্যাসীয় জ্বালানি। এই অংশের স্ফুটনাঙ্ক 21 থেকে 70 ডিগ্রি পর্যন্ত হয়। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি। কত? 5 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ পেন্টেন থেকে ডেকেন পর্যন্ত। পেন্টেন থেকে ডেকেন পর্যন্ত। ওকে, তাহলে পেন্টেন মানে হচ্ছে C5H12 আর ডেকেন মানে হচ্ছে C10H22। তো এই পর্যন্ত এখানে থাকে। পেট্রোলিয়াম আছে শতকরা 5% থাকে। এটা কত? ওটা আগেরটা ছিল 2 ভাগ, এটা হচ্ছে 5 ভাগ। একে গ্যাসোলিনও বলা হয়। তাহলে পেট্রোলিয়ামের আর একটা নাম হচ্ছে গ্যাসোলিন, এটা মাথায় রাখবা। তাহলে ইম্পর্টেন্ট আছে এই বিকল্প নামগুলো, আর তাপমাত্রাটাই কি ইম্পর্টেন্ট, কার্বন সংখ্যা অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এরপর হচ্ছে ন্যাপথা। এই অংশের স্ফুটনাঙ্ক তোমার 71 থেকে 120, 71 থেকে 120। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা হচ্ছে 7 থেকে 14, 7 থেকে 14। তাহলে এখানে 7 থেকে 14 পর্যন্ত। আর এটা এই পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। ন্যাপথা কয় ভাগ থাকে? 10 ভাগ। এখানে মেনলি তোমার তাপমাত্রাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কেরোসিন। এই অংশের স্ফুটনাঙ্ক আছে 121 থেকে 170, 121 থেকে 170। এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। এগুলো কিন্তু সব একটা রেঞ্জ মেনটেন করতেছে। দেখো 0 থেকে 20, 20 থেকে 21 থেকে 70, তারপর 71 থেকে 120, 121 থেকে 170। তাহলে পরেরটা হবে 171 থেকে 270, পরেরটা 271 থেকে 340। ঠিক আছে, বুঝতে পারছো? এটা এগুলো একটা রেঞ্জ মেনটেন করতেছে, এবং প্রথমটা যেখানে শেষ হচ্ছে পরেরটা ওখান থেকেই শুরু হচ্ছে। তাহলে এটা থাকে শতকরা 13 ভাগ। পেট্রোলিয়ামের এই অংশ জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করে। তাহলে কেরোসিন হচ্ছে কি জেট ইঞ্জিনের জ্বালানি
বাহ, তাহলে এই কেরোসিন জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়। এখানে ধোঁয়া বেশি হয় তো এই জন্য কেরোসিন। ঠিক আছে, কারণ হচ্ছে কেরোসিনে ধোঁয়া, তোমার জেট ইঞ্জিন উড়ানোর জন্য ধোঁয়া লাগে, আর কেরোসিনে ধোঁয়া বেশি হয়, এই জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে। ডিজেল এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 171 থেকে 270, এখানেও ধোঁয়া বেশি হয় কিন্তু এটা আবার একটু ভারী, আর কেরোসিনটা একটু হালকা। যাই হোক, এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20 পর্যন্ত। যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারক পদার্থ এবং দ্রাবক হিসেবে ডিজেলকে ব্যবহার করা হয়। ডিজেল একটু পিচ্ছিল হয়, ঠিক আছে, আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অনেক ধোঁয়া উৎপন্ন হয়। এরপর হচ্ছে প্যারাফিন মোম। প্যারাফিন মোমের স্ফুটনাঙ্ক হচ্ছে 271 থেকে 340। এটা আবার মোমের সাথে তুলনা করো না, মোমের গলনাঙ্ক কিন্তু এত বেশি না। ঠিক আছে, এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা 20 থেকে 40। প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে প্যারাফিন মোম কিসে ব্যবহার করা হয়? টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে। ঠিক আছে, এরপর হচ্ছে পিচ। পিচ হচ্ছে সবচেয়ে নিচের সবচেয়ে অংশটা, মানে কালো অংশটা, এবং নিচে যেটা জমা থাকে এবং এটা তুলনামূলক কঠিন, এটা জেলির মতো হয়। এই অংশের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 30-এর বেশি, অর্থাৎ 30+। এগুলো রাস্তা তৈরিতে কাজে লাগে, বিটুমিনের রাস্তাতে এগুলো লাগে। ঠিক আছে তোমার। এরপর দেখো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। এই অধ্যায়ের মেইন আকর্ষণ কিন্তু এটাই। তো হাইড্রোকার্বন অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগ, সেটাকেই বলা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনে শুধু কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছুই থাকবে না, যেমন মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন, এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা, এগুলোর তোমার ভাগ আছে, সেগুলো আস্তে আস্তে আমরা দেখব। দেখতেই পাচ্ছ যৌগগুলোতে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটি আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন গুলো কয় ধরনের? এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক। তো এই এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক যে যৌগগুলো আছে এগুলোকে তোমাদের মূলত তাদের গাঠনিক সংকেতের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এলিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলো, সেগুলো সাধারণত চেইন আকারে একটার সাথে আরেকটা যুক্ত থাকে এরকম। ঠিক আছে, কার্বন 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 কার্বন, এরকম লম্বা চেইন হয়। ঠিক আছে, কিন্তু এরা কি জানে, একটার সাথে আবার রাউন্ড করে কি আরেকজনের সাথে আরেকটা যুক্ত থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে এলিফ্যাটিক, মানে এগুলো হচ্ছে শিকল। তো আচ্ছা, এগুলো যুক্ত একটার সাথে আরেকটা, হ্যাঁ অনেক সময় কার্বন 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 এইরকমও থাকে, আবার কি হয় তোমার একটা আরেকটার সাথে যুক্তও থাকে। ঠিক আছে, সমস্যা নাই, যুক্ত থাকে, এটা যুক্তও থাকে একটার সাথে আরেকটা। ওকে, তো তো এলিফ্যাটিক, এলিফ্যাটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। তাহলে এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে কি? এলিফ্যাটিক অর্থ হচ্ছে চর্বিজাত। সাধারণত এই ধরনের যৌগগুলো চর্বি জাতীয় প্রাণীর দেহ থেকেই, মানে মানে প্রাণীর দেহের যে চর্বি আছে সেখান থেকেই মেনলি পাওয়া যাইতো আগে, এই জন্য ওখান থেকে নামকরণ করা হয়েছে এলিফ্যাটিক, অর্থাৎ ফ্যাট থেকে পাওয়া যায়, এই জন্য এলিফ্যাটিক। তাই এই ধরনের, তো এগুলো প্রাণী দেহ থেকে পাওয়া যেত, এগুলো প্রাণীর চর্বিতে পাওয়া গিয়েছিল সর্বপ্রথম, এখন তো এগুলো সংশ্লেষণ করে বানানো হয়, তো আগে পাওয়া যেত চর্বি থেকে, এই জন্য এগুলো নাম হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন নাম দেওয়া হয়েছে। এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এলিফ্যাটিক, অ্যারোমেটিক, মুক্ত শিকল, বদ্ধ শিকল, এগুলো সব পড়ার পর আমরা এগুলো একটা কি করব, তোমাদের সামগ্রিক একটা ডিফারেন্স দেখাবো। ঠিক আছে, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি জিনিস দেখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বনের শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন বিউটেন, এগুলো কি থাকে, মানে শিকলটা মুক্ত থাকে, অর্থাৎ একটা চেইন আমরা কি করি, মানে যখন আমরা একটা চেইন, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল মানে কি, মনে করো এরকম একটা চেইনের সাথে কি, এই একটা চেইন আর একটা চেইন, তার সাথে আর একটা চেইন আর একটা চেইন, এইভাবে যুক্ত আছে, একটা চেইনের সাথে আর একটা চেইন কি এইভাবে
যুক্ত আছে, এরকম করে কি একটা চেইনের সাথে আরেকটা চেইন যুক্ত আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এবং এই মাথা এবং এই মাথা যুক্ত নাই পরস্পরের সাথে, এইরকম আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মুক্ত শিকল বলবো। ঠিক আছে। আবার যদি এইরকম হয় যে একটা চেইন, এই চেইন আর আরেকটা চেইন পরস্পরের সাথে কি আছে, এরকম করে এরকম গোল হইতে হইতে কি আছে, চেইন এরকম থাকতে পারে না, এর এক মাথা আর এর এক মাথা কি আছে এরকম করে যুক্ত আছে, তাহলে এটা এই চেইনটা কি হয়ে গেল? বদ্ধ চেইন হয়ে গেল। তাহলে এইরকম কি হইতে পারে? দুই রকম হইতে পারে। তাহলে এলিফেটিক যেগুলো মুক্ত শিকল, সেগুলোর ক্ষেত্রে কার্বনগুলো কি থাকে, মানে এখানে হাইড্রোকার্বনগুলো অনেকগুলো কার্বনের এইরকম থাকে, অনেকগুলো কার্বন একটার সাথে আরেকটা যুক্ত থাকে, আর কার্বনের বাকি যে হাতগুলো আছে চারটে হাতের মধ্যে, এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে এইরকম। তো এখন মুক্ত শিকল বলতে বোঝাচ্ছে যে এই যে কার্বনগুলো এরকম লম্বা চেইন আকারেই থাকে, এই শেষের কার্বন এবং প্রথম কার্বন এরা আবার পরস্পরের সাথে কি থাকে না, এই চেইনের মতো কি থাকে না, যুক্ত থাকে না। চেইনের দুই মাথা যেরকম পরস্পরের সাথে কি যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। এরকম যদি এই যে শেষের কার্বন এবং এই কার্বন যদি পরস্পরের সাথে যুক্ত না থাকে, তাহলে সেটাকে বলা আছে মুক্ত কার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন বিউটেন, ইথেন, এগুলোকে বলা আছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আবার মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই ধরনের, একটাকে বলা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত মানে হচ্ছে যে সকল কার্বনে কার্বন কার্বন শুধু একক বন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, সেগুলোকে বলা আছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন এখানে একক বন্ধন। আবার অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আছে যেগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, CH2 CH2, এটা হচ্ছে ইথিন। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হবে অসম্পৃক্ত, আর একক বন্ধন থাকলে সেটা হবে সম্পৃক্ত। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা একটা তুলনামূলক আলোচনা করব, তখন তোমাদের কি হবে, বুঝতে সুবিধা হবে। তো অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, যেমন এটা প্রোপিনের ক্ষেত্রে দেখো দ্বিবন্ধন আছে। অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত আছে, যেমন ইথাইন, প্রোপাইন, এগুলো। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটাই হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এ জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র তৈরি করে। এগুলো দুই প্রান্তের কার্বনগুলো নিজেদের সাথে যুক্ত থাকে, বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় তৈরি করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুই ধরনের হইতে পারে। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো এটা সম্পৃক্ত কেন, দেখো সব একক বন্ধন, আর এখানে দেখো এটা সম্পৃক্ত, তবে এখানে সব একক বন্ধন আছে। এবং দেখো এগুলো এটা চতুস্থলাকার, দেখো চতুর্ভুজাকার আছে চারটা, এখানে তিনটা আছে ত্রিভুজাকার। এটা তো অসম্পৃক্ত, দেখো কারণ হচ্ছে এখানে দুই বন্ধন আছে, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। ঠিক আছে, নামগুলো হবে সাইক্লো, যখন চক্রাকার হবে তখন তাদের নামের সাথে সাইক্লো কথাটা যুক্ত হবে। এটা হচ্ছে প্রোপেন, এমনিতেই যদি CH2 এটা যদি এই বন্ধনটা না থাকতো তাহলে CH3 CH2 CH3 হইতো, সেক্ষেত্রে এটা শুধু প্রোপেন হইতো। আর যখন চক্রাকার বা সাইকেল আকারে আছে, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। এটা এমনিতে নাম হচ্ছে বিউটেন, এর নাম বিউটেন। আর এটা এমনিতে নাম ছিল প্রোপিন, এখন হয়ে গেছে সাইক্লোপ্রোপিন। এটার নাম এমনিতে ছিল বিউটিন, চক্রাকারে আছে এই জন্য এর নাম হচ্ছে বিউটিন। ঠিক আছে, বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আমরা এলিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। তাহলে বদ্ধ শিকল যেটা, এটাকে বলা হয় এলিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয় ওর। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। গ্রিক শব্দ অ্যারোমা, মানে অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, এখান থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এই নামকরণ করা হয়েছে। যেমন বেনজিন, ন্যাপথালিন, এগুলো সুন্দর গন্ধ। এগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 বা 7 সদস্যের সমতলীয় এবং এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন, একটি এক বন্ধন, একটি দ্বিবন্ধন, এরকম করে থাকে। পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন এবং তারপর একটি দ্বিবন্ধন থাকে, এটাকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। যেমন এটা বেনজিনের গঠন এইরকম। ঠিক আছে, এটা দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, এটা হচ্ছে
2 1 2 1 2 1 এরকম। এখানেও দেখো, তারপর এখানে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথালিন। ঠিক আছে, এটার সাথে আরো যুক্ত হইতে পারে এইরকম। ঠিক আছে, এরকম হইতেই থাকবে। তখন এটা 2 বন্ধন, এটা 1 বন্ধন আছে, তাহলে এবার এইখানে দ্বিবন্ধন হবে। ঠিক আছে, এইখানে দ্বিবন্ধন, এইখানে দ্বিবন্ধন, এইখানে দ্বিবন্ধন, আর এবার এটাতে নাই, এইটাতে দ্বিবন্ধন, মানে এইরকম করে হইতেই থাকবে। ঠিক আছে, চেইনগুলো ক্রিয়েট হইতেই থাকবে। ওকে, মানে আরো একটা চেইন এইভাবে ক্রিয়েট হতে পারে। এইরকম চেইন কি ক্রিয়েট হইতেই থাকবে। এবং দেখো এখানে দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, তাহলে এর পরের দ্বিবন্ধনটা হবে কোথায়? এখানে হবে। না, এখানে কেন? এখানে তো তাহলে তো বন্ধন হয়েই যাচ্ছে। দ্বিবন্ধনটা তোমার এই যে এইখানে, বারবার এই যে এইখানে আর এখানেই হবে। ওকে, তারপর আবার এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে আবার এইখানে আর এইখানে দ্বিবন্ধন, মানে একটা পর পর দ্বিবন্ধন, এক বন্ধন, মানে এক এই দিক, এই সিরিয়ালে যদি আমরা আগাই, এই সিরিয়ালে আগাইলে এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন। আবার এই সিরিয়ালে যদি আগাই, তাহলে এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এক বন্ধন দ্বিবন্ধন, এইভাবে। ঠিক আছে, চলতে থাকবে। আবার যদি সাইকেল আকারে ঘুরি, তাহলে যেটাতে সাইকেল আকারে ঘুরি না কেন, এক বন্ধন দ্বিবন্ধন হবে। ঠিক আছে, ওকে, এইভাবে বেনজিন, ন্যাপথালিন, ফার্দার আরো নাম আছে এগুলো, তো এগুলোকে বলা আছে অ্যারোমেটিক। তো এগুলো চক্রাকার, কিন্তু এগুলোতে কি আছে তাহলে, যেগুলো তোমার এই যে এলিসাইক্লিক, সেগুলোর সাথে সম্পর্ক কি, এগুলোতে একক বন্ধনও থাকতে পারে, দ্বিবন্ধনও থাকতে পারে, কিন্তু দ্বিবন্ধন থাকলেও এগুলো কি না ওই রকম একটা এক বন্ধন একটা দ্বিবন্ধন ওই রকম না। যেমন এখানে একটা দ্বিবন্ধন, বাকিগুলো একক বন্ধন। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে কি আছে, একক বন্ধন এবং দ্বিবন্ধন একটা সুনির্দিষ্ট প্যাটার্ন ফলো করছে, এই প্যাটার্ন ফলো করলেই সেটা হবে অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত থাকি, এর পরের দিন আমরা সমগোত্রীয় শ্রেণী ট্রেণী এগুলো যা আছে, আচ্ছা এই সমগোত্রীয় শ্রেণীটা একটুখানি পড়াই দিই। এখন দেখো, সমগোত্রীয় শ্রেণী কি, যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হয়। যেমন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 সংকেত দ্বারা প্রকাশ করা যেতে পারে। নিচে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ দেওয়া হলো। এই জিনিসগুলো প্রথমেই তোমাদের কাছে 100% ক্লিয়ার হবে না, এই অধ্যায়টা পুরোটা পড়লে তখন এই প্রথম দিকের জিনিসগুলো কি হবে 100% ক্লিয়ার হবে। ঠিক আছে, যেমন এখানে সমগোত্রীয় শ্রেণী আপাতত এইভাবে মাথায় রাখো যে অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী, যার সাধারণ সংকেত হচ্ছে এটা। অ্যালকিন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, এখানে N2n+2, এখানে শুধু 2n, এখানে 2টা কমে গেছে, অ্যালকাইনে আরো 2টা কমে যাবে, 2n-2, 2n+2, 2n, 2n-2, মানে 2 2 করে কমছে। অ্যালকোহল হচ্ছে CnH2n+1, তার সাথে OH। অ্যালডিহাইড হচ্ছে CnH2n+1 CHO। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে CnH2n+1 COOH। তার মানে এখানে কার্যকরী মূলক বলা হচ্ছে এইটাকে, এর কার্যকরী মূলক হচ্ছে এইটা, এর কার্যকরী মূলক হচ্ছে এটা, এর কার্যকরী মূলক হচ্ছে এইটা। ঠিক আছে, তো এগুলো উদাহরণ হিসাবে দিয়েছে, এগুলো তোমরা অবশ্যই পড়বা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন আমরা এখান থেকে শুরু করব, এবং এটা প্রত্যেকটা পড়ানোর সাথে সাথে আমরা এখানে যে যে জিনিসগুলো পড়েছি, অ্যালকেন, অ্যালকাইন, কার্যকরী মূলক, তারপর এই যে সবগুলো জিনিস আমরা কি করব আস্তে আস্তে আবার ব্যাখ্যা করব, তাহলে তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। ওকে।